আরে রাজীব, কেমন আছেন আপনি? আছি ভালো। তুমি কেমন? আছি ভালো। আপনি কোথায় গেছিলেন এদিক দিয়ে? আমি একটু ডিসি অফিসে গেছিলাম। ডিসি অফিসে কেন বলেন তো? রাজীব, আমি একটা সিনেমা বানাচ্ছি, ওটার কাজে আসছি। আরে দারুণ ব্যাপার। সিনেমা কি নিয়ে বানাচ্ছেন? কন্টেন্ট কি? আমি মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের যে গেরিলা যুদ্ধ হয়েছিল ওটা নিয়ে একটা সিনেমা বানাবো। গেরিলা যুদ্ধ? আসলে ইফতেখার ভাই, এসব সিনেমা এখন কেউ দেখে না। আপনি একটা কমার্শিয়াল ছবি করেন। না রে রাজীব, আমি চট্টগ্রামের গেরিলা যুদ্ধে যে সোয়াদে অস্ত্র লোটন, অপারেশন জ্যাকপট এবং আইসপেক্টি রোডে যে হামলা দেওয়া হয়েছিল ওটা আমি জাতির সামনে তুলে ধরতে চাই। আপনি জাতিকে দেখাতে চান, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, এসব সিনেমা এখন খাবে না। এখন হচ্ছে কমার্শিয়াল মুভির যুগ। আইটেম সং থাকবে, একটু মারামারি দৃশ্য থাকবে, 50-100 জনকে মেরে নায়ক আসবে, এন্ট্রি নিবে, সিগারেট খাবে, একটা পিস্তল টিস্তল চালাবে, এইসবের যুগ এখন। মুক্তিযুদ্ধের ছবি কেউ দেখবে না। আপনি আমার কথা শুনেন, কমার্শিয়াল ছবি বানান। না রে রাজীব, আমি ও ধরনের সিনেমা বানাবো না। আমি মুক্তিযুদ্ধের উপর সিনেমা বানাবো। চট্টগ্রামে যেসব ইতিহাস আছে এগুলো জাতি জানার দরকার। আমি জাতিকে এটা জানাতে চাই। তুমি বরং একটা কাজ করো, ওই ধরনের একটা পরিচালক বেছে নাও, ওদেরকে দিয়ে ওইসব কাজ করাও, আমাকে দিয়ে সব কাজ ভাই আপনি ভালো ডিরেক্টর, সেজন্য বলতেছি। প্রডিউসার আমার পরিচিত, ইনভেস্ট করবে। আপনি ভালো ডিরেক্টর, সেজন্য বলতেছি ভাই, আপনি একটা কমার্শিয়াল মুভি বানান, এইসব মুক্তিযুদ্ধ টুদ্ধ বাদ দেন। আপনিও কিছু পাইলেন, আমিও কিছু পাইলাম। রাজীব, সরি ভাই। বুঝেন ভাই, তোমাকে ধন্যবাদ এই ধরনের অফার দেওয়ার জন্য, কিন্তু আমি ওই ধরনের ছবি বানাবো না। ভাই শোনেন ইফতেখার ভাই। না ঠিক আছে। আরে ভাই শোনেন না। আরে ভাই বুঝলেন না ভাই, ভুল করতেছেন ভাই, ভুল করতেছেন। গরিবের কথার মূল্য দিলেন না ভাই। আচ্ছা, আজাদের বাসায় আমরা কবে যাচ্ছি? আজাদের বাসায় এই এই 26শে মার্চ যাবো আমরা চিন্তা করছি। তার তো এখানে আত্মীয় স্বজন বলতে কেউ নেই, শুধুমাত্র ভাইটি আছে। সে তো আবার বন্ধের দিন ছাড়া অন্যদিন থাকে না। মাঝে ও কি এখনো ঢাকায় থাকে? এখনো রিটায়ার্ড করেনি? রিটায়ার্ড করেছে, কিন্তু মানুষ তো জীবন থেকে রিটায়ার্ড করে একবারই, যখন মৃত্যু আসে। কপিল ভাই, আপনি আজকাল দর্শন চর্চা করছেন নাকি? আচ্ছা, ওই মাকসুদ, ওই পাগলটা তো এলো না, ফোনও করলো না। আসতে পারেন কেন? আসুন। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমার আগমনের উদ্দেশ্য? আপনি তো মহান মুক্তিযুদ্ধের চট্টগ্রাম গেরিলা বাহিনীর একজন কমান্ডার ছিলেন, তাই নয় কি? তবে আমার সামনে যিনি বসে আছেন তার অবদান কিন্তু আরো অনেক বেশি। উনি কফিল উদ্দিন। তিনি মুক্তিযোদ্ধাদের ট্রেনার ছিলেন, মানে ট্রেনিং করাতেন। আচ্ছা, তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? আঙ্কেল, আমি একজন ফিল্ম মেকার। আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটা ছবি বানাতে চাই। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে আপনাদের যে সাহসী অপারেশন ছিল, এটা আমি জাতির সামনে তুলে ধরতে চাই। ও, তুমি তাহলে সিনেমা বানাও? জি আঙ্কেল। আমরা এখনো ঔপনিবেশিক আগ্রাসন থেকেই বেরোতে পারিনি। নতুন প্রজন্ম সেটা সগৌরবে লালন করছে অন্তরে। তোমার এই সিনেমায় কি হবে বলো? কেন বলছেন এই কথা? কেন বলছেন এখনো বুঝতে পারছো না? কারণ তুমি
আঙ্কেলের বাংলা অর্থটাই খুঁজে পাও। ওহ সরি চাচু। আবার সরি। দেখো, মুক্তিযুদ্ধ বুঝতে হলে ভাষা এবং সংস্কৃতি বুঝতে হবে, কারণ ওখান থেকেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাস। তুই বরং এখন যা। সমস্যাটা কি তোমার ইফতি? সে কখন থেকে চুপ করে আছো, কিছু বলছো না। ইফতি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? বর্ষা, আমি একটা সিনেমা বানাবো চট্টগ্রামের মুক্তিযুদ্ধের উপর। আমি আমার চিত্রনাট্য নিয়ে একটু ভাবছি। ও, তুমি তোমার ফিল্ম নিয়ে চিন্তা করছো? বাহ, কি হবে এসব ফিল্ম করে? এত বছর ধরে এসব ফিল্ম, শর্ট ফিল্ম বানিয়ে তুমি ক টাকা রোজগার করেছো? আচ্ছা, যারা ফিল্ম মেকিং করে তারা কি সবাই না খেয়ে মরে? কেউ খেয়ে মরছে কিনা আমি জানি না, কিন্তু তোমাকে না খেয়ে মরতে হবে। দেখো ইফতি, তুমি এসব করে শুধু শুধুই তোমার সময় নষ্ট করছো। তুমি নতুন কিছু করার চেষ্টা করো, নতুনভাবে রোজগার করার চেষ্টা করো, যাতে আমরা অন্তত দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারি। বর্ষা, একদিন আমাদের সব কিছুই হবে। তুমি আমাকে একটু সময় দাও। ইফতি, তুমি এইসব বলে আমাকে মানাতে পারছো, আমার মা বাবাকে মানাতে পারবে? তুমি আমাকে আমার সিনেমাটা নিয়ে একটু ভাবতে দাও প্লিজ। কিছুদিন আমাকে সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। কোনোদিনও কোনো কিছু ঠিক হবে না ইফতি, আর যেদিন ঠিক হয়ে যাবে না আমাকে দেখো, আমি আসবো। এই জিনিসটা তুমি ছাড়তে পারলে না। ক্যান্সার টান্সার কিছু একটা হলে তখন বুঝবা। ছেড়ে দিচ্ছি ভাই। ভাই অনেকদিন তো কাজকর্ম নাই, নতুন কিছু করলে হয় না? হ্যাঁ, ভাবছি নতুন কিছু করব, বড় কিছু, একটা সিনেমা বানাবো। সিনেমা? ওটাই ভালো হবে ভাই, কারণ ওটাই তো আমাদের স্বপ্নের জায়গা। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানো? যাদেরকে নিয়ে আমরা সিনেমা বানাবো তারা কেউ ইন্টারভিউ দিতে চাচ্ছে না। তাহলে বড় কোনো রাইটারের উপন্যাস নিয়ে কাজ করলে তো হয় ভাই। আরে ধ্যাত, আমি মুক্তিযোদ্ধা নিয়ে সিনেমা বানাবো। আমি মুক্তিযোদ্ধাদের মুখ থেকেই শুনতে চাই তাদের গল্প, তাদের অপারেশন, ট্রেনিং, সব কিছু রিয়েল। একটা কাজ করলে কেমন হয় বলতো? আমরা একদিন হুট করে ক্যামেরা নিয়ে ওদের অফিসে ঢুকে পড়ি। তাহলে ওটা বেশ ভালো হবে ভাই। তাহলে আমার ক্যামেরাটা নিয়ে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। ঠিক আছে।
যেটা বলছিলাম, আমাদের প্ল্যানটা ওইভাবেই সেট আপ করবো। মাকসুদ আসলে মাকসুদের সাথে সেটাকে ফাইনাল করে। ও আসুক। হ্যাঁ আমরা আসতে পারি? হ্যাঁ আসো। আচ্ছা, ওই আজাদের বাসায় যাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, 26শে মার্চ আমরা ওখানে যাচ্ছি। মাজেদের তো ওই দিন বন্ধ, তাই না? মাকসুদ তুমি কি বলো, আমরা কি যাবো ওই দিন? প্ল্যানটা আপনি দেন হারুন ভাই। এই ব্যাপারে মনে হয় আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে মাকসুদ ভাই, কারণ আজাদ এবং তার পরিবার আপনার সাথে অনেক ঘনিষ্ঠ। ঠিক আছে, তাহলে 26শে মার্চই হোক। হুম। ওদিনটাই ভালো হবে, কারণ কমান্ডার সাহেব প্ল্যান করে সময়টা জানিয়েছে। আচ্ছা আচ্ছা মাকসুদ, আমি তোমার কিসের কমান্ডার বলো তো? হ্যাঁ, তোমাকে এত অনুগত না হলেও চলবে, দরকার নেই। এখন তুমি আমি সবাই এক, কেন বারবার আমাকে লজ্জা দিচ্ছ বলো তো? আচ্ছা হারুন ভাই, আমি যাই, আমার ওই কাজটা শেষ করে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওই যে সিনেমার পরিচালক ছেলেটা এলে মনে হয়। কি ব্যাপার, আমাদের দিয়ে শুটিং টুটিং করাবে নাকি? জি স্যার, আপনাদের ইন্টারভিউগুলো ভিডিও ধারণ করবো। ও আচ্ছা আচ্ছা, ও তো ক্যামেরাম্যান তাই না? জি স্যার। এক কাজ করো, ওকে ক্যামেরাটা নিয়ে একটু বাইরে অপেক্ষা করতে বলো। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ বসো। আচ্ছা, মুক্তিযুদ্ধের সিনেমা তো অনেক হয়েছে, কিন্তু সেখানে তো আমরা মুক্তিযুদ্ধকে পাই না। কি বলেন স্যার? হ্যাঁ, আসলে সমস্যাটা কোথায় হচ্ছে জানো? মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা আমরা পাই যখন সেটা সরাসরি যুদ্ধের ময়দান থেকে আসে বা লেখা হয়। কোনো লেখকের ভাবধারা তো মুক্তিযুদ্ধ নয়। হ্যাঁ, সরাসরি যেটা মুক্তিযুদ্ধের ময়দান থেকে এসেছে বা এই ইতিহাস যারা সরাসরি ময়দান থেকে তুলে এনেছেন, সেই ধরনের লেখকের লেখা আগে পড়ে এসো। হ্যাঁ, তারপর আমি তোমাকে ইন্টারভিউ দিচ্ছি। ও হ্যাঁ, ধরো এখানে একটা তালিকা আছে, তুমি এটা পড়ে দেখো। আমি তাহলে আসি। এটাই হচ্ছে। সাইমন ভাই, এই রাজীব, কি অবস্থা? কেমন আছেন ভাই? এই তো আছি মোটামুটি। স্ক্রিপ্ট তো লেখা ফাটাই ফেলতেছেন না ভাই। তেমন আর কই, একটা কনসেপ্ট ছিল, দেখতেছি এখানে ফাঁকা জায়গা তো। আপনাকে ভাই আমি খুঁজতেছি, আজকে অনেকদিন ধরে ফোনও করতেছি কিন্তু ফোন ঢুকতেছে না আপনার মোবাইলে, কেন বলেন তো ভাই? না ওই আমার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব আছে সেটা। যাক, আপনাকে পাইছি, ভালো হয়েছে ভাই। হ্যাঁ বলো। আমার একটা থিম আছে, শোনেন। ফুল হরর থিম। হরর? হরর অ্যাকশন। হরর মানে হরর, অ্যাকশনে অ্যাকশন। মাসালা আইটেম সং সব থাকবে, নায়ক নাচবে, ধামাকা নাচ হবে, অ্যাকশন সং উপর থেকে যে ধরেন হেলিকপ্টার শট হবে, নায়ক নামবে, দুই একটা বিল্ডিং টিল্ডিং উড়াই দিব। হ্যাঁ, তারপরে সেই আর নায়কের অ্যাকশন তো থাকবেই, 50-100 জনকে এক নিমেষে কুপকাত করে ফেলবে। বুঝলাম, কিন্তু হররটা কোথায় এখানে? ভাই এই যে নায়কের ফুল ফ্যামিলিকে ধরে নিয়ে যাবে ভাই, এই যে বিল্ডিং ফুটবে, এটা একটা হরর না ভাই? বিল্ডিং ফুটবে, নায়কের ফুল ফ্যামিলিকে ধরে নিয়ে যাবে, ওইখানে কান্নাকাটি সিন আছে, হরর তো। আর মূল কথা হচ্ছে এটা ফুল মার্শাল আর্টদার কমার্শিয়াল ছবি হবে। শ্যুট কোথায় হবে সেটা শোনেন আগে। শ্যুট হবে বান্দরবানের রিসোর্ট, ফুল বুকিং করে ফেলবে এখানে লোকেশনে যায়। রিসোর্টে ঢুকে দুই ভাই মিলে চিল, সবাই মিলে চিল করা আর কি, বুঝেন না? তুমি এই স্ক্রিপ্ট কাউকে শোনাইছো? না না, আপনি তো স্ক্রিপ্টটা আপনি লিখে দিবেন ভাই, আমি তো থিম দিলাম, আপনি স্ক্রিপ্ট লিখে দিবেন, ওইটা আমি বানিয়ে ফেলবো, প্রডিউসার হাতে আছে, তো সমস্যা না, টাকা কোনো সমস্যা না। ডিরেক্টর কাকে ভাবছো? ভাই ইফতেখার ভাইয়ের কাছে গেছিলাম, বুঝছেন? উনি ভাই পুরা পাগল, বুঝেন না? ফুল পাগল উনি, যে এই মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ কী সব বানাইতেছে, এগুলো হলে ভাই ওনার মাছি মারার জন্য লোক ভাড়া করতে হবে ভাই। আপনি একটা লিখে দেন, আপনি যদি লিখে দেন ওই স্ক্রিপ্টে আমি ইফতেখার ভাই রাজি হবে, আমি শিওর।
আসলে ইফতেখার ভাই যে যে টাইপের উনি তোমার এই থিমে কাজ করবে না। আমার জন্য এই মনে হয় তুমি ফরহাদের সাথে যোগাযোগ। ভাই আপনি লিখে দেন, ইফতেখার ভাইকে আমি রাজি করাবো। আপনার স্ক্রিপ্ট দেখলে, আপনার নাম দেখলে উনি রাজি হবে ভাই। আচ্ছা, আমার মনে হয় কি আমি তো আসলে এই ধরনের স্ক্রিপ্টে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তুমি বরং এটা ফরহাদকে শোনাও, ও হরর টরর নিয়ে ঘাটাঘাটি করে। ওর ফরহাদ? কাছে, হ্যাঁ ফরহাদের নাম শোনো নাই তুমি? ফরহাদ, হ্যাঁ ভাই ফরহাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, ও এইসব তোমার হরর টরর নিয়ে বেশ ঘাটাঘাটি করে, ও তোমাকে ভালো স্ক্রিপ্ট লিখে দিতে পারে। ভাই আমি চাইতেছি আপনি স্ক্রিপ্টটা লিখে দেন, ইফতেখার ভাইকে আমি রাজি করাবো। আপনার স্ক্রিপ্ট দেখলে, আপনার নাম দেখলে উনি রাজি হবে ভাই। ঠিক আছে, তো আমি তোমার ভালোর জন্য বলছি। মানে ইফতেখার ভাই মানে এইসব স্ক্রিপ্টে কাজ করবে না। তুমি এক কাজ করো, তুমি ফরহাদ আছে না, ফরহাদ এইসব হরর টরর নিয়ে ঘাটাঘাটি করে, মানে তুমি ওর কাছে যাও। আমি তোমাকে ভালোর জন্যই বলছি। তুমি যেরকম চিল খুঁজতেছো, ফরহাদের সাথে চিলটা যায়। চিল ব্যাপারটা আমার আর ইফতেখার ভাইয়ের ইমেজের সাথে যাবে না। তুমি ফরহাদকেই কল। তোর ভাই আপনারা আছেন ইমেজ নিয়ে ভাই। হ্যাঁ ফরহাদ ভাই, ও ভাই আপনাকে খুঁজতেছি ভাই 1 সপ্তাহ ধরে। ভাই আপনি কোথায়? আপনার কল ঢুকে না মোবাইলে ভাই। ভাই সাইমন ভাই, জায়গা ভাই। হ্যাঁ আপনি কোথায়? হ্যালো অর্ষা, হ্যালো। ভালো হয়েছে ফোন দিয়েছো। একটা খুশির খবর আছে, অবশেষে ওরা ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। আপাতত আমাকে কিছু বই দিয়েছে পড়তে, আর বইগুলো আমি যতই পড়ছি তত বেশি অবাক হচ্ছি। আরও অবাক হওয়ার মতো তোমাকে আমি একটা খবর দিই। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, আর ছেলে যথেষ্ট স্টাবলিশড। আর তোমাকে আমার বিয়েতে দাওয়াত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তুমি এসব নিয়েই পড়ে থাকো। কি বলছো এসব? আচ্ছা, বিয়েটা আটকানো যায় না? আমি আমি কিভাবে বিয়েটা আটকাবো? ইফতি, আমি তোমার কাছ থেকে কোনো ধরনের হেল্প পাচ্ছি না। আমি কিভাবে আটকাবো এই বিয়েটা? আমার এখন অনেক কাজের প্রেশার, প্লিজ একটা কিছু করো। তুমি তুমি তোমার কাজ নিয়েই থাকো, আমি রাখছি। হ্যালো হ্যালো, কি হয়েছে? একটু রোল দেবো? হ্যাঁ, রোলিং। স্যার, শুরু করছি তাহলে। হ্যাঁ, ক্যামেরাকে রোল দিচ্ছ? জি স্যার, শুরু করছি তাহলে। যাই স্যার। কোথায় যেন শেষ করেছিলাম, মানে ঘটনাটা কোথায় যেন? ওই যে স্যার, সৈয়দ ভাই যে মিলিটারি গাড়ি থেকে লাফ দিলেন, এরপর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৈয়দ ভাই খুব রিস্ক নিয়ে মিলিটারি গাড়ি থেকে লাফ দিয়ে পড়লো একেবারে ডোবা। পাক বাহিনী আবার পানিকে বেশি ভয় পায়, সাঁতার জানে না তো কি করবে। ওরা এলোপাথারি বুলেট বৃষ্টি করতে লাগে। সৈয়দ ভাই তখন ওই কচুরিপানার ভেতর কোনো রকমে লুকিয়ে ডুব মেরেছিলেন, তাই প্রাণে বাঁচা। বইতে তো স্যার এত বিশদ আকারে লেখা নেই। এরপর কি হয়েছিল এটা তো জানেন না স্যার। এরপর সেখান থেকে উঠে সৈয়দ ভাই সোজা চলে গেলেন আনন্দীপুরে হারিস ভাইয়ের বাড়ি। তখন ওনার গায়ে
কোনো কাপড় চোপড়, কোনো বস্ত্র ছিল না। বুঝলে হে সিনেমাওয়ালা, আমাদের এই সিনেমার থেকেও মুক্তিযুদ্ধ অনেক বেশি দুর্ধর্ষ। আসলে স্যার, অনেক বীরত্বের ইতিহাস লুকিয়ে আছে এই 9 মাসের যুদ্ধে। 9 মাসের যুদ্ধ? এটাকে 9 মাসের যুদ্ধ বলছো কেন? এই যুদ্ধের শুরু তো 52 থেকে। বঙ্গবন্ধুর বারবার কারাবরণ, 62 ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, আসাদের রক্ত, এই সবই তো মুক্তিযুদ্ধের অংশ। আজ শরীরটা ভালো নেই, তুমি বরং কপিল ভাইয়ের সাথে কথা বলো। মুক্তিযুদ্ধে অস্ত্র লুট, অর্থ সংগ্রহ, এসব বিষয়ে কপিল ভাই তোমাকে বিস্তারিত জানাতে পারবে। উনি তো আজকে আসেননি, কাল এসো, ওনার সাথে কথা হবে, ঠিক আছে? জি স্যার। আমি তাহলে আজকে উঠি স্যার। হুম, চলো আসি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, এত জলদি করো? আমি তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য এখানে ডেকেছি। কি খুশির খবর? চাকরি হয়েছে নাকি? আরে না, তেমন কিছু না। বুঝি আমি চট্টগ্রামের একটা গেরিলা যুদ্ধ নিয়ে কাজ করছি না, ওই মুক্তিযোদ্ধারা আমাকে ইন্টারভিউ দিতে রাজি হয়েছে, আর আমি তাদের ইন্টারভিউ এখন নিচ্ছি। তুমি আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনানোর জন্য এখানে রেখেছো? জানো অর্ষা, আমাদের এই মুক্তিযোদ্ধাদের এক একটা অপারেশন যেন এক একটা গল্পের কাহিনী। একটা ছিমছাম রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পাকিস্তানি আর্মির হামলা, আর তখন প্লিজ, তুমি আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনানোর জন্য এখানে আর ডেকো না। তুমি আমাকে একটা খুশির সংবাদ দিয়েছো না, আমিও তোমাকে একটা খুশির সংবাদ দিচ্ছি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এটা কি বলছো তুমি? আমার এখন কাজের সময়, আর তুমি কটা দিন ওদেরকে বোঝাতে পারছো না? তুমি কটা দিন ওদেরকে বলো, বুঝিয়ে বলো আমার কাজটা কেউ আগে শেষ করি। তুমি তোমার যুদ্ধটাই দেখলাম, আর আমার যুদ্ধটা দেখলাম না। আমি যাচ্ছি। ফার্দার আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনানোর জন্য এখানে ডাকবো না। অন্য কোনো কথা হলে আমাকে বলো। আজকে তোমার ক্যামেরাম্যান আসেনি? জি আসছে, তাকে আমি একটা অন্য কাজে পাঠিয়েছি। ও আচ্ছা, আমরা তাহলে আজকে প্রথমত লুটের ইতিহাসটাতে আসি। হ্যাঁ, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কপিল ভাইয়ের সাক্ষাৎকারে এই বিষয়টা বিশদভাবে আছে, পাবে। কপিল ভাই, আপনি বরং মুক্তিযুদ্ধ চলাকালীন যে আমাদের অর্থ সংগ্রহ, টাকা সংগ্রহের বিষয়টা একটু বিশদভাবে আলোচনা করেন, কারণ এটা বইতে বিশদভাবে নেই। হ্যাঁ হ্যাঁ, এটা জানা খুবই দরকার। তাহলে আমি রোল দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করছি। জি, 1 মিনিট। রোলিং অ্যাকশন। গেরিলা যুদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শেল্টার।
এদিকে ওদিকে আসা যাওয়ার জন্য দরকার হতো গাড়ির, তাছাড়া খাবার সংগ্রহ এবং অন্যান্য খরচের জন্য টাকা সংগ্রহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাকা সংগ্রহের জন্য আমরা কিছু অপারেশন করি। আমাদের বেইজ যে অপারেশন করে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অপারেশন ছিল আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। আজাদ খুব দক্ষতার সাথে কাজটা করেছে, খুবই চটপটে এবং সাহসী একটা ছেলে। হারুন ভাই আসতে পারি? কাট, সরি একটু কাটলাম। তোমাকে আমি কতবার বলেছি আমার অফিসে ঢুকতে হলে তোমার কোনো অনুমতির প্রয়োজন নেই। এখানে একটা ইন্টারভিউ চলছে আর তুমি দেখো, এখন আমি তোমার কমান্ডার নই। এখানে ঢুকতে হলে তোমার কোনো অনুমতির প্রয়োজন নেই। কিছু মনে করবেন না হারুন ভাই, আমি যে কতদিন বেঁচে আছি আপনি আমার হৃদয়ে আমার কমান্ডার হয়ে থাকবেন। এ দায় থেকে আপনি আমাকে মুক্তি দিতে পারেন না। আমি আসছি হারুন ভাই। আচ্ছা, আমি তাহলে শর্টে যাই। হ্যাঁ হ্যাঁ, করা যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? ওই যে আজাদের ব্যাপার। ও আজাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুরু কর। অ্যাকশন। হ্যালো। হ্যাঁ হ্যালো, রাজু। রাজু কি ব্যস্ত? না ভাই, ব্যস্ত না, বলেন। আচ্ছা রাজু শোনো, আমাদের চিত্রনাট্যটা কমপ্লিট করতে হলে আরেকটা চরিত্র সামনে আনতে হবে। কার কথা বলছেন ভাই? আজাদ, যার বাসায় যাওয়ার জন্য ওনারা প্ল্যানিং করছিলেন। আমার মনে হচ্ছে কি জানো, এই আজাদ সাহেব একজন অন্তরালে থাকার লোক। হ্যাঁ জি ভাই, আমি ওরকম মানুষ দেখেছি যারা হঠাৎ করে উধাও হয়ে যায়। আজাদও ওরকম একজন মানুষ। আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু কোনো এক কৌশলে তার বাসা যাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মনে হয় ওকে পাওয়া গেলে ডিটেলস সব পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি ক্যামেরা নিয়ে আমার অফিসের দিকে চলে আসো। ঠিক আছে ভাই, হ্যাঁ আমি তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। এই যে মাকসুদ আলী। সালাম আলাইকুম আঙ্কেল। আপনাদের অফিসে গিয়েছিলাম, আপনাদের অফিস তো দেখে তালা দেয়া। যুদ্ধ চলছে, যুদ্ধ। যুদ্ধ করতে করতে হারুন ভাই এখন ক্লান্ত। যুদ্ধ? কিসের যুদ্ধ? একটা মানুষ কতটা যুদ্ধ করে কি টিকে থাকতে পারে? পুরো বেসটা এখন ওনার কাঁধে, গা ঢাকা দিয়েছেন উনি। কি বলছেন এসব? হারুন আঙ্কেল এখন কোথায়? আচ্ছা, আপনি কি ওনার কাছে আমাকে নিয়ে যেতে পারেন? কমান্ডারের নির্দেশ ছাড়া ওনার অবস্থান সম্পর্কে কিছুই জানানো যাবে না। আঙ্কেল, আঙ্কেল শুনুন, আঙ্কেল, এই যে আঙ্কেল। ভাই দেরি হয়ে গেল। ও রাজু আসছো? আচ্ছা রাজু, আমি কি চিত্রনাট্যটা জমা দিতে পারবো? এখনও তো সব কিছু জানা হলো না। জানা হয় নাই, জানবেন। লেখা শুরু করেন, তারপর জমা দেন। রাইটারদেরকে তো আমি সব তথ্য দিয়েছি, কিন্তু ওটাতে তো মুক্তিযুদ্ধের গল্প হবে না, হবে ফিকশন। আমি চাই মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটা জানাতে। আবেগ দিয়ে যদি বিষয়টা চিন্তা করেন তাহলে সঠিক সময়ে সিনেমাটা জমা দিতে পারবেন না ভাই। তাই বলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে
আমি সিনেমা বানাবো? মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে সিনেমা বানানোর চেয়ে না বানানোটা হচ্ছে মর্যাদার। কিন্তু ভুল দলিল দিয়ে আমি সিনেমা বানাবো না। বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে আমি অপারেশনের কথাগুলো শুনবো। তাদের এক একটি অপারেশন এক একটি ইতিহাস হবে। আমি সত্যকে উপস্থাপন করব। ঠিক বলেছেন ইফতেখার ভাই, ইতিহাসের ঠিক ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমি মুক্তিযুদ্ধের উপর কিছু বই রেখেছি, ওগুলো একটু পড়াশোনা করি। আমি যাই ভাই। ঠিক আছে, তুমি আসো আর আমাকে ফোন করিও। ঠিক আছে, ঠিক আছে, যাও। হ্যাঁ সাইমন ভাই, আপনি এখানে বসে আছেন? কি অবস্থা? আমি আপনাকে পুরো জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এই তো। আপনার মোবাইল কোথায়? মোবাইল কেন? এই তো। কেন কল? ও আচ্ছা, সরি, সাইলেন্ট ছিল তো, খেয়াল করিনি। কি খবর আপনার ভাই? এই তো ভাই। আচ্ছা, এখন আপনি তো স্ক্রিপ্ট লিখতে দিলেন, এখন তো সমস্যা হচ্ছে আমার কিছু জায়গা মানে একটু ইয়ে লাগছে, মানে আমি মানে ঠিকঠাক মতো বুঝতে অসুবিধা হচ্ছে, মানে কোনো ব্যাপার যদি ক্লিয়ার না থাকে তাহলে তো লিখতে গেলে সমস্যা হয়। যেমন আইস ফ্যাক্টরি রোডের যে জায়গাটা, ওই জায়গাটা তো ক্লিয়ার না আসলে ভাই। আসলে ওই বন্দরে যে কাহিনীটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বন্দর কাহিনীটা আপনি পাইছিলেন নাকি? হ্যাঁ আপনি দিলেন না আমাকে ইয়েতে, বইটা তো আমি পড়া শেষ। বন্দর থেকে আসার পর ওরা আগ্রাবাদে আসে। এর পরের কাহিনীটা আসলে আমরা কেউ জানি না, এবং এটা যে জানে মাকসুদ আঙ্কেল। আমি ওনার কাছে গিয়েছিলাম। মাকসুদ আঙ্কেল আর আজাদ আঙ্কেল ওখানে ছিল ওই অপারেশনে, কিন্তু মাকসুদ আঙ্কেল কেমন জানি এটা বলতেই চাইছে না। উনি আজগবি সব কথাবার্তা বলে। আমাকে আর 2 দিন সময় দিচ্ছেন ভাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে মানে আমি বইটাতে যতটুকু পড়লাম আর কি, মানে ওখানে হচ্ছে যে মানে এই অপারেশনের জন্য মানে বন্দরে যখন অপারেশনটা ওরা করতে পারে নাই, তখন ওদের তো মানে চলে আসার কথা ছিল, কিন্তু ওখানে দেখা গেছে যে মানে আগ্রাবাদে এই যাওয়ার পরে মানে এটাই তো বলছিলাম আপনাকে। হ্যাঁ, মানে ওখানে মানে একটা সৈনিককে মনে হয় গুলিও করা হয়েছিল, কিন্তু এরপরে ব্যাপারটা আসলে ঠিক মানে আসলে কীরকম মানে অস্পষ্ট। এখন ধরেন না, ওটা আমি বুঝতেছি, কিন্তু আসলে এই গভর্নমেন্ট অনুদানের জন্য আপনি স্ক্রিপ্টটা জমা দিতে যাচ্ছেন, টাইমও কিন্তু প্রায় শেষের দিকে, মাত্র আর 4 দিন আছে। আপনি এর মধ্যে না হলে আসলে কিন্তু স্ক্রিপ্ট এই বছর আর জমা দিতে পারবেন না। কি করবো বলেন? ওই কাহিনীটা তো আমার লাগবে। আমি মাকসুদ আঙ্কেলের সাথে আজকেই দেখা করবো আবার, দেখি উনি কি বলে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, আইস ফ্যাক্টরির যে ঘটনাটা আছে ওটা আমরা ফিকশনাল স্টাইলে সেরে ফেলি। ফিকশনাল কিছু হবে না, আমি মুক্তিযুদ্ধের গল্প রিয়েল দেখাতে চাই। তা তো বটেই। হ্যাঁ ভাই, কষ্ট দিচ্ছি না ভাই, কষ্ট একটু করেন। আর 2 দিন সময় দেন আমাকে। আসলে আজাদ আঙ্কেলের কোনো নাম্বার কিংবা ঠিকানা আমার কাছে নাই। আমি মাকসুদ আঙ্কেলের অফিসে যাচ্ছি, দেখি কি করা যায়। আমি তাহলে আসি ভাই। ঠিক আছে ভাই, কিন্তু মানে এটা মাথায় রাখেন, আমাদের হাতে কিন্তু সময় মাত্র 4 দিন। এর মধ্যে না হলে এবছর কিন্তু আর স্ক্রিপ্টে জমা দেওয়া যাবে না। এটা মাথায় রেখে কাজটা করলে ভালো। ঠিক আছে ভাই, আমি আপনাকে সন্ধ্যায় ফোন করে জানাবো সব কিছু। আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? এই তো আমি সামনে যাবো না? হ্যাঁ চলেন, এগাই। ঠিক আছে, আসো। তো আর কি কিছু জানার আছে? জি আঙ্কেল, অপারেশন আইস ফ্যাক্টরি। ও, অপারেশন আইস ফ্যাক্টরি রোড, এটা আসলে সবচেয়ে ভালো বলতে পারতো আমাদের মাকসুদ, ভালো বলতে পারতো। কারণ আমি তখন ওই আমাদের বেজের একটা অপারেশন নিয়ে কিছু কাজে ব্যস্ত ছিলাম। মাকসুদ আঙ্কেল? হ্যাঁ, কিন্তু উনি কিসব যেন বলে, কিছুই বুঝি না। কমান্ডারের নির্দেশ ছাড়া ও কিছুই বলবে না। তবে আজকে আমাদের ওই আজাদের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে আমাদের হারুন ভাই যেহেতু অসুস্থ হয়ে গেল, তাই এটা ক্যান্সেল করলাম আমরা। ওখানে গেলে অপারেশন আইস ফ্যাক্টরি রোডের পুরো বর্ণনা তুমি পেতে। আচ্ছা, আজাদ আঙ্কেল কি এই অফিসে আসেন না? আজাদকে তো আমরাই পাই না, তুমি কীভাবে পাবে? তুমি বরং মাকসুদের কাছে যাও, একবার চেষ্টা করো। ও যদি তোমাকে কোনো কারণে ম্যানেজ করে দিতে পারে তাহলে হয়তো পাবে তুমি। মাকসুদ আঙ্কেল তো এই অফিসে আসছেন না। আচ্ছা, কি করা যায় বলুন তো? আমি তোমাকে তার বাসার ঠিকানাটা অবশ্য দিতে পারবো না। তার
তার বাসার ঠিকানাটা আমাকে দেয়নি, খুব আজব একটা মানুষ। কথায় কথায় আমি অবশ্য তার এলাকার নামটা জেনেছিলাম, আর বাকিটুকু অবশ্য তোমাকে খুঁজেই বের করতে হবে। ওনার কোনো মোবাইল নাম্বার নেই? 71 সালে তো আমাদের কারো কাছেই মোবাইল ছিল না। আর আর মাকসুদ এখনো বসে আছে সেই সময়ে, সে মোবাইল ব্যবহারের কোনো প্রশ্নই আসে না তার ক্ষেত্রে। তাহলে আমাকে ওনাকে খুঁজে বের করতে হবে। এইটাই বরঞ্চ হয়তো একটা সুযোগ হতে পারে আর কি। ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ ঠিক আছে। এই ইফতি, ইফতি, এদিকে আসো। সমস্যাটা কি? তুমি এখানে কি করছো? হোয়াটএভার, চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। ইফতি, তোমার সমস্যাটা কি? আমার একটাই সমস্যা, চিত্রনাট্য। আর ওটা তৈরি করতে হলে আমাকে মাকসুদ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। শোনো, আমি বুঝলাম তুমি একটা বিষয়ের মধ্যে ডুবে গেছো, তোমাকে চিত্রনাট্য তৈরি করতেই হবে। কিন্তু তুমি কি কখনো আমার কথা ভেবেছো? আমি চাই তুমি আজকে আমার সাথে ডিটেইলস কথা বলবা। হর্ষা, আমরা সবাই নিজস্ব চিন্তা, চেতনা কিংবা ইগোর মধ্যে আটকে আছি। তাই আমরা কাছের মানুষগুলোকেও সাহায্য করতে এগিয়ে আসি না। শোনো, মানুষ কিন্তু নিজেই সাহায্য চায়, কিন্তু অন্যকে সাহায্য করার বেলায় কোনো যুক্তিতর্ক খাটে না। অনেক কঠিন হয়ে গেল। কঠিন সহজ বুঝি না, কোনো কিছুই কঠিন হচ্ছে না। শোনো, আমি চাইছি না তুমি তোমার স্বপ্ন থেকে দূরে সরে যাও, কিন্তু আমি এটাও চাইছি তুমি আমাকে অর্জন করার কষ্টটাও বন্ধ করো। কিন্তু কি জানো, তুমি সেটা পারবে। আমি পারবো হর্ষা, তুমি শুধু বিয়েটা আটকে দাও প্লিজ। হর্ষা, আমাকে তুমি সাহায্য করো, বিয়েটা আর কয়েকটা দিন আটকাও। আমার চিত্রনাট্য রেডি হয়ে গেলেই আমি তোমাকে পাওয়ার যুদ্ধে নেমে পড়ব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আপনি কি চা খাবেন? আজ তো অফিস বন্ধ, এখানে কেউ নেই, আপনারা চলে যান। আচ্ছা আঙ্কেল, অপারেশন আইসপেক্টিভ রোডে কি হয়েছিল? কেন আইস ফ্যাক্টরি রোডের অপারেশনের কথা জেনে আপনি কী করবেন? হ্যাঁ, গল্প তৈরি করে বিক্রি করবেন না? না আঙ্কেল, আমরা জাতিকে জানাতে চাই আপনার জীবন বাজি রেখে যে অপারেশনটা করেছিলেন এটা জাতির জানা খুবই জরুরি। মাসুদ ভাই, বলে দেন না, এসব পুষে রেখে আর কি হবে? আমরা তো কদিন পরেই পৃথিবী ছেড়ে চলে যাবো। আপনি আমাকে এভাবে বলতে পারেন না কফিল ভাই, আপনি আমার কমান্ডার নন। কমান্ডারের নির্দেশ ছাড়া আমি কিছুই বলতে পারি না। বস।
অপারেশন আইসপেক্টি রোড সম্পর্কে আপনি একটু কিছু জানেন না? আজাদ আঙ্কেল মনে হয় সব কিছু জানেন। আপনি কি ওনার নাম্বার আমাকে দিতে পারেন, কিংবা কোনো ঠিকানা? আজাদ শুয়ে আছে একটি অশ্বত্থ গাছের নিচে। আইস ফ্যাক্টরি রোডের অপারেশনে যে বীরের মতো প্রাণ দেয় সেই আজাদ। এর মানে আজাদ আঙ্কেল আজ থেকে 50 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার মাথাটা কেমন যেন ঘুরাচ্ছে। খুব বেশি ক্লান্ত লাগছে। আমি তাহলে আসি। না, আরো বিষয় আছে। আইস ফ্যাক্টরি অপারেশন কোনো প্ল্যানিং ছাড়া একটা অপারেশন, ছন্ন ছাড়া একটা অপারেশন। মাকসুদ মাকসুদ কোনো কারণে আজাদের মৃত্যু থেকে, তার দায় থেকে সে মুক্ত হতে পারছে না। সে ভাবছে কমান্ডার গা ঢাকা দিয়েছে, নতুন কোনো অপারেশনের প্ল্যান করছে। সে সে ধরে নিতে পছন্দ করে আমরা এখনো সেই মার্চের আগুন জ্বলা দিনে বসবাস করছি। 2021 সালের মার্চ 1971 সালের মার্চ থেকে বেরোতে পারছে না। বুঝলে রাজু, আজাদ একজন মানুষের নাম। আমি যখন ওনাদের ইন্টারভিউ নিতে যেতাম তখন প্রায় শুনতাম ওনার নাম। আমার কি মনে হতে জানো, এ বুঝি আজাদ আসবেন, কড়া লিকারে 1 কাপ চা খাবেন। কি সব উল্টাপাল্টা বলছেন? বিড়বিড়ি করছেন মাকসুদ আঙ্কেলের মতো। আমি বিড়বিড় করছি না, সত্য কথাটাই বলছিলাম। বন্দরের কোনো একটা অপারেশন যখন ক্যান্সেল হয় তখন তারা সিটি কলেজের একটি রোড ধরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ বাঘবাহিনী হামলা করে বসে। সে হামলায় আজাদ সম্মুখে গিয়ে তার বুকটা পেতে দেয়। আমাদের না আজাদের কাছে যাওয়ার কথা? আজাদ তাহলে 50 বছর আগে শহীদ মুক্তিযোদ্ধা। একটা কথা কি জানো, কি সুন্দর করে আজাদের অস্তিত্বটাকে তারা টিকিয়ে রেখেছে। এটা অসুস্থতা বলা যাবে না। আমি তাদের সব সত্য জানতে চাই। সব সত্য জানতে চাইলে চিত্রনাট্য হবে না ভাই, সময় নষ্ট করবেন না। তাই বলে আমি আপোষ করবো না। কেউ যদি আমার সাথে না থাকে আমি একাই পথ চলবো। আসি। এই শোনেন ভাই, ইফতি, কোথায় তুমি? কি করছো তুমি? ইফতি, তুমি আমায় কেন কিছু খুলে বলছো না? ফিল্ম ফিল্ম আর ফিল্ম। ইফতি, কেন তুমি আমাকে বুঝতে পারছো না? তুমি আর কি চাইছো? কি করতে চাইছো তুমি? ইফতি, সব কিছু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমাদের হাতে আর বেশি সময় নেই। তুমি কেন বুঝতে পারছো না আমাদের ফিউচারটা কোথায়? কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? প্রিয় মানুষ হারানোর বেদনা কতটুকু কষ্টকর তুমি হয়তো কখনোই বুঝতে পারবে না। ইফতি, প্লিজ সব কিছু স্কিপ করে জাস্ট আমার কাছে চলে এসো।
হ্যাঁ হ্যালো। হ্যালো ভাইয়া, চিনতে পেরেছেন? অর্ষা বলছি। হ্যাঁ জি ভাইয়া, আমি তো ইফতিকে ফোনে পাচ্ছি না। ওনাকে তো আমিও খুঁজছি। ও ভাইয়া, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। আপনি যদি ইফতিকে ফোনে পান, আমাকে অবশ্যই একটা কল করতে বলবেন। হ্যাঁ ওনাকে যদি আমি পাই আমি আপনার কথা বলবো। জি ধন্যবাদ। ডাক্তার সাহেব, আমি একটু রোগীর সাথে কথা বলতে চাই। না, এখন রোগীর সাথে কথা বলা যাবে না, রোগীর এখনো সেন্স আসেনি। না মানে আমার ইন্টারভিউর জন্য একজন বাইরে অপেক্ষা করছেন। উনি তো আমার কমান্ডার হন। ওনার সম্মতিটা যদি পেতাম তাহলে আমি ইন্টারভিউটা দিতে পারতাম। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করেন, রোগীর সেন্স আসলে আমি আপনাকে ডেকে নিব। আচ্ছা।